আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ব্যানার এবং হেডলাইনে আমি যেটা বলেছি যে সার্জিওগোর আসার পরে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে। অনেকে বলছে যে আপনার আমাদের পররাষ্ট্র যে মন্ত্রী আছে ওনার সাথে খুব উচ্চস্বরে কথা বলেছে। জানি না ওখানে কেউ টিভি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থেকে দেখেছে কিনা যে উচ্চস্বরে কথা বলেছে। তারেক জিয়ার সাথে নাকি খুব সংক্ষিপ্ত মিটিং হয়েছে, আবার কি কি অনেক কিছুই বলে। তো অনেক কিছু বললো, আসলে এই বিষয়গুলোর সত্যতা 100% যেমন বাহিরে আসে না। তবে অবশ্য হ্যাঁ, বাহিরের ওই যে ফিজিক্যাল অ্যাপারেন্স দেখে বোঝা যায় যে কিছু একটা ঘটেছে। পরে আবার পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় করা হইল। যেমন আপনার আমাদের খলিল সাহেবকে যখন জিজ্ঞেস করলো সাংবাদিকরা যে আওয়ামী লীগ নিয়ে কথা হয়েছে কি না, ভারত নিয়ে কথা হয়েছে কি না, আমাদের এখানকার নিরাপত্তা নিয়ে কথা হয়েছে না, জিও পলিটিক্স, তো উনি সবগুলোতে বলছেন না না না। তো কোনো বিষয়ে যদি কথা না হয়ে থাকেন তাইলে আমার কথা হচ্ছে 2 ঘন্টা ধরে কি প্রেমালাপ হয়েছে ওখানে? একজন আরেকজনকে কি আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করব, এরকম কিছু কথাবার্তা হয়েছে? বা ওই যে সাদা শকুনের মতো চুম্মাচাটি হয়েছে? যদি না হয় তাহলে 2 ঘন্টা ধরে কি কথা হয়েছে একটু বাইরে আনা দরকার, একটু বাইরে বলা দরকার না? তো এই যখন ঘটনা, এর মধ্যে আজকে আবার দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছেন সার্জিও গোর। যেহেতু ওনারা আগে থেকেই একরকম, এটা বন্ধু বলতে আবার আমাদের মতো বন্ধু না যে গলায় হাত দিয়ে হাঁটলাম ও দোস্ত চলো চলো চলো, এরকম না। এই কূটনীতিক হিসাবে বা ইয়ে হিসাবে ওনাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। যার কারণে দীনেশ ত্রিবেদী যখন বাংলাদেশে রাষ্ট্রদূত হলেন, মন্ত্রিমর্যাদা পেলেন, তখন সরাসরি টুইট করেছিলেন সার্জিও গোর। তার মানে হচ্ছে যে ওনাদের মধ্যে একটা সম্প্রীতির ভাব আছে বা বন্ধুত্ব ভাব আছে। সুতরাং উনি ওখানেও দেখা করলেন দীনেশ ত্রিবেদীর সাথে। যেহেতু দীনেশ ত্রিবেদী এই মুহূর্তে বাংলাদেশে আছে, এর কিন্তু দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার আগে সার্জিও গোরের সাথে আবার দিল্লিতে দেখা করেছেন একজন আরেকজনের সাথে। তখন ওখানে ছিলেন, ওখানে দেখা করেছেন। আর আজকে আবার সার্জিও গোর যখন বাংলাদেশে, তখন দীনেশ ত্রিবেদীর সাথে দেখা করেছেন। এটা ঠিক আছে। এরপর হঠাৎ করে আপনার শুনতে পারলাম যে সন্ধ্যার পর পরই সম্ভবত দীনেশ ত্রিবেদী সন্ধ্যা বা বিকালে শনিবার দিন দীনেশ ত্রিবেদী সরাসরি দিল্লি উড়ে গেলেন। কেন গেলেন, কি হলেন সেটা যেমন জানি না। সন্ধ্যার পরে আবার পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় করা হইল যে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন। আপনাদের গাড়িতে আক্রমণ হইতে পারে, আক্রমণ মধ্যে ইটপাটকেল মারা হইতে পারে, হয়তো গাড়িটায় দুই একটা ভেঙে চুরে জ্বলায় দেওয়া হইতে পারে, এইরকম। তো তটস্থ অবস্থা এগুলো নিয়ে এক এক জায়গায় এক এক রকম বিচার বিশ্লেষণ করছেন। তবে আমার যতটুকু মনে হয় যে এই যে 15ই আগস্ট 5ই আগস্ট নিয়ে এরা মনে হয় ভয়ে আছেন যে এই আগস্ট মাসে আওয়ামী লীগ না জানি কি করে, আওয়ামী লীগ কোথায় কোথায় বাধা দেয়, কোথায় কোথায় আবার কাকে কাকে ধোলাই করে, এইটা নিয়ে সম্ভবত ওনারা খুব তটস্থ। যার কারণে হয়তো পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আরও ভেতরে অন্য কিছু থাকতে পারে, সেটা তো আর এখনো জানা যায়নি, আমার মনে হয় আর কি এটা। তো চলেন এবার আসি সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের বৈঠকের বিষয়টা। প্রথম নিউজটা আমাদেরই একজন ইউটিউবার বোন, উনি বলেন যে উনি কারো নাম নেননি, তখন উনি বলেছিলেন যে আওয়ামী লীগের একজন নেতার সাথে দেখা হয়েছে, বৈঠক হয়েছে, এবং সেকেন্ডলি একজন মহিলা নেত্রীর সাথেও দেখা হওয়ার কথা ছিল, কিন্তু উনি নিরাপত্তার কারণে, মানে মহিলার নিরাপত্তার কারণে নাকি দেখা করেন নাই। তো এই ছিল ওনার। এরপর আজকে তো শনিবার দিন তো সকাল থেকে শুরু হইলো কাউ 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 সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী। মহিলার নাম এখন কাউরে পায় না, কারণ মহিলা তো আছে দুইজন, একজন হচ্ছে যে আইভি, একজন হচ্ছে শিরিন শারমিন চৌধুরী। এই দুইজন ছাড়া হাই প্রোফাইল বাংলাদেশে এখন আর কেউ নেই। এত বড় হাই প্রোফাইল সারা বাংলাদেশ চিনে। সাবের হোসেন চৌধুরীকে সারা বাংলাদেশের সবাই চিনে, আমারে না চিন তারা আপনারা না চিন থাকে, সাবের হোসেন চৌধুরীকে সবাই জানে, সজ্জন ব্যক্তি হিসাবে, ভালো লোক হিসাবে সবাই জানে।
শিরিন শারমিনকে স্পিকার হিসেবে জানে, আর সেলিনা হায়াত আইভি, ওনাকে তো সকলে মেয়র নারায়ণগঞ্জের, সেই হিসাবেও সবাই জানে, সবাই চিনে। সুতরাং এখন সাবের হোসেন চৌধুরীর নাম আসছে, কিন্তু এই দুই নামের মধ্যে মনে হয় কারোটা একক কেউ নাই, যার কারণে ওনার নাম আসে নাই। তো সত্য না মিথ্যা, এখন আমার যেটা কথা, এটা আমার যুক্তি, আমি যেটা বুঝি, আমি জানি না আপনারা আমার এই যুক্তি ভালো লাগবে কিনা, আবার আপনাদের পছন্দ হবে কিনা তাও জানি না। অনেকের হয়তো পছন্দ হইতে পারে, অনেকের নাও হইতে পারে। তো আমার যুক্তি যেটা, দেখেন, সার্জিও গোর দিল্লিতে ওনার অফিস, বিশাল অফিস। উনি যেহেতু আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো পুরোটাই, ওইখানে যত জায়গায় যত অ্যাম্বাসেডার, সকলের বস কিন্তু সার্জিও গোর। ওনার চোখে দেখেন হচ্ছে যে কে, আমেরিকান প্রশাসন, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেন বা যাই বলেন, আমেরিকান প্রশাসন বলি আমি, কারণ ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প থাকুক আর কালাচোরা থাকুক, ওদের নেতা চেঞ্জ হয়, নীতি নয়। তো সার্জিও গোর দক্ষিণ এশিয়ার একজন বিগ শট, ওনার কথা চলে, উনি যা বলেন ওনার সাথেই বাকিরা সবাই যোগাযোগ করেন। উনি তো উনি দিল্লিতে থাকেন, উনি তো শেখ হাসিনার সাথে আগে খবর হয়েছে আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করছেন সার্জিও গোর, শেখ হাসিনার সাথে নাকি দেখা করছে, এরকম অনেক কথা উঠছে। হ্যাঁ, শেখ হাসিনার সাথে দেখা সার্জিও গোর করতে পারে, এবং উনি যদি করেন, উনি যদি সার্জিও গোর যদি শেখ হাসিনার সাথে দেখা করতে যান বা বৈঠকও হয়, প্রতিদিনও যদি বৈঠক হয়, সেটা যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া স্বীকার না করবে, পৃথিবীর কারো ক্ষমতা নাই এটা বের করে দেওয়ার যে হ্যাঁ বৈঠক হয়েছেন। তার কারণ হচ্ছে যে ওনারা তো বৈঠক করেন, শেখ হাসিনা বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় আছেন। সার্জিও গোরের গাড়ি গেলে রাস্তা থেকে হয়তো একটা ছবি তোলা যাবে, হ্যাঁ ওই শেখ হাসিনার বাড়ির এখানে গেছে, হ্যাঁ ভেতরে ঢুকছে, উনি হাইটা গেছেন, শেখ হাসিনার সামনে এসে হাত মিলিয়ে বলেছেন যে আসেন, বসেন একটু চা খাই। যদি বাইরে থেকে দেখে ভিডিও কেউ করতে পারে, ছবি কেউ তুলতে পারে, তাইলে এটা হচ্ছে যে প্রমাণ করার সম্ভব যে বৈঠক হয়েছে। আর যদি না পারেন তাহলে তো সম্ভব না। গণভবনের ভেতরে শেখ হাসিনা কতক্ষণ হাঁটতেন, কতক্ষণ বসতেন, কতক্ষণ খাইতেন, এগুলো কি কখনো ছবি বাইরে আসছে? বাইরে আসে না। বাইরে আসছে কোনটা, যখন উনি বাইরে এসে হেলিকপ্টারে উঠতেছেন দূর থেকে একজন ক্যামেরা দিয়ে, তো দূর থেকে ক্যামেরা দিয়ে হয়তো সার্জিও গাড়ি পর্যন্ত হইতে পারে, আবার সেম গাড়ি নেয় কিনা সেটাও সন্দেহ। তুমি তো সরাসরি শেখ হাসিনার সাথেই কথা বলতে পারেন, ওখানেই বৈঠক করতে পারেন, ওনার কাছ থেকে জানতে পারেন। এমন তো কিছু না যে উনি উইরা আইসা এই সাবের হোসেন চৌধুরীর সাথেই কথা বলতে হবে, বা অমুকের সাথে কথা বলতে হবে, বা আমার মতো তুচ্চা মুচ্চার সাথে কথা বলতে হবে আওয়ামী লীগ না, তেমন তো কিছু না। আমার যুক্তি যেটা, যেখানে ওনার শেখ হাসিনার সাথে, আমাদের নেত্রীর সাথে কথা বলার অ্যাক্সেস আছে, যেখানে শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতে পারেন, ফোনে কথা বলতে পারেন, আপনার ইয়ে দিয়ে কথা বলতে, অনলাইনে কথা বলতে, জুম মিটিং করে কথা বলতে পারেন, সেখানে সাবের হোসেন চৌধুরীর সাথে উনি আইসা, আমেরিকা থেকে উড়ে আইসা উনি সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলবেন, গোপন জায়গায় কথা বলেছেন। এবং সাবের হোসেন চৌধুরীর নিরাপত্তার যদি বিঘ্নিত না হয়, তাইলে মহিলা নেত্রী যিনি আছেন ওনার কেন হবে? কারণ উনি তো আমেরিকান কূটনীতিক না। উনি যদি সরকারের বলে যে অমুকের আনো, এমন ভাবে আনো যে এসএসএফটা গোটা সেনাবাহিনী দিয়ে প্রটোকল দিয়ে আনতে হবে, তাও তো তার কথা হইতে পারে। এখন এই যখন অবস্থা, এবং আপনি একটু চিন্তা করেন যে আপনি নিজে যখন নেত্রীর সাথে কথা বলতে পারবেন, তখন কি আপনি এই লোকাল নেতা, এই লোকাল টন্নি, লোকাল এমপিদের কোনো দরকার আছে? কারো পাঁচ আটার দরকার আছে? কারণ আপনার কাছে নাম্বার আছে, আপনি সরাসরি ফোন দিলেন, আপা এই, ঠিক না? আর নেত্রী সারা বাংলাদেশের তৃণমূলের সবার সাথে কথা বলতেছে, একটা ছেলে জেলে গেলে সেকেন্ডের ভিতরে ফোন চলে আসছে পরিবারের কাছে, ওই ছেলের কাছে। সেইখানে সার্জিও গোরের সাথে কি নেত্রী কি সরাসরি কথা বলতে পারেন না? তো মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, হইতে পারে, কিন্তু কেউ কি জানেন? বা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, অমুক মন্ত্রী, এরাও যে দিনে 4 বার বৈঠক করেন না, তারাও কি কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবেন যে করেন না? সুতরাং আমার প্রশ্নটা ওই জায়গায় যে হঠাৎ করে কেন, সার্জিও গোর কিন্তু বাংলাদেশে আসছে প্রথম, কিন্তু উনি তো দিল্লিতে, উনি তো কন্টিনিউ দিল্লি আমেরিকা, দিল্লি আমেরিকা, অমুক অমুক এইভাবে ঘুরেন। উনি তো এমন না বলে জীবনে প্রথম
বাংলাদেশ সফর আসছেন, আর জীবনে কখনো আসবেন না, এবং উনি জীবনে প্রথম আমেরিকা থেকে বেরিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশ সফর প্রথম হইতে পারে, তবে আমেরিকা থেকে জীবনে প্রথম একবারই বেরিয়েছেন, দ্বিতীয়বার আর বাইরে যেতে পারবেন না। আমেরিকাতে গেলে উনি আবার আবু গারিব ওই কারাগারের ভিতরে ওনাকে বন্দি করা হবে। সুতরাং এই জন্য উনি আর চান্স পান নাই সাবের হোসেন চৌধুরীর সাথে কথা বলছেন। কি মনে হয় আপনাদের? আমার কথার যুক্তি আছে? কথায় কি যুক্তি আছে যে যিনি সরাসরি অ্যাক্সেস নেত্রীর সাথে আছে, ওনার কি দরকার সাবের হোসেন চৌধুরী? নাকি এখানে আবার সেই খেলাটা চলছে, যেটা গত 2 বছর আগে, মানে ইলেকশনের আগে একবার খেলা চলছিল সাবের হোসেন চৌধুরীর সাথে অমুকের কথা তমুকের কথা, অমুকে, হ্যাঁ, 3জন ইউরোপিয়ান রাষ্ট্রদূত দেখা করেছিলেন। এরপরে আরো অনেক কিছু, ধরেন ইউরোপিয়ান রাষ্ট্রদূত যারা বাংলাদেশে আছে তারা ভারতে যায় নেত্রীর সাথে দেখা করতে পারবে না, তারা ভারতে যায় তাদের এম্বাসিতে যাইতে পারবে, অন্য কোনো এম্বাসিতে যাইতে পারবে না, এটা হচ্ছে অন্য জিনিস। সুতরাং তারা হয়তো সাবের হোসেন চৌধুরীর সাথে দেখা করেছেন, কথা হয়েছে, সেটা হচ্ছে ভিন্ন কথা, সেখানে অনেক। আর সার্জিও গোর, আচ্ছা ভাই, একটা কথা বলেন তো, এই সার্জিও গোর কার কার সাথে বৈঠক হয়েছে, কি কি কথা, সব তো টুইট করে দিছে। তো সাবের হোসেন চৌধুরীর সাথে কথা হয়েছে, এটাও তো উনি টুইট করতে পারতেন, নাকি উনিও এনসিপিরে ভয় পাইছেন যে এনসিপির এরা এসে আবার ওনারা মারবে কিনা, এটা ভয় পাইছেন? তো ভয় পাওয়ার মানুষ এরা, কি ভয় পাওয়ার মানুষ? এত খুল্লাম খুল্লা করে যা করে, খুল্লাম খুল্লা। আর এ যদি কথা বলতে চায় তাহলে কি তারেক ভাই আটকাইতে পারবো যে এই কথা কেন না? এটা আমার দেশে বৈশা আরেক দেশের রাষ্ট্রদূতের সাথে যায় বৈঠক করে বলাইছে, এইখানেই তারেক ভাইয়া কিছু কইতে পারেন নাই, আর এখানে আরেকজনের সাথে কথা বলতে তো কোনো সমস্যা নেই। সুতরাং আমার যেটা মনে হয়, এখানে মনে হয় আবার সে একই খেলা চলতেছে। যখনই দল একটু গুছাই আসতেছে, যখনই মনে হচ্ছে যে না, নেত্রী বলে দিয়েছেন যে আমি ডিসেম্বরের ভিতরে আসব, যখনই দলটা একটু গুছাই উঠতেছে, কিছুটা ঐক্যের কাছাকাছি আসতেছে, তখনই সম্ভবত আবারও সেই কুচুকরি মহল তারা আইসা এখানে ভিতরে আবার একটা পেশকি করতেছে, সাবের হোসেনের সাথে মনে হয় কথা হয়েছে, অমুকের সাথে, মানে আপনার আমার ভিতরে সন্দেহ ঢুকাই দিচ্ছে। এটা কি দল ভাঙার চেষ্টা, নাকি এটা দল গড়ার চেষ্টা, কি কারণ না কারণ, মানে আমরা এদিকে ব্যস্ত থাকি, ওই কুচুকরি মহল তাদের কাজ। কারণ হচ্ছে এই কথাগুলো এগুলো ছড়াই আমাদের দল থেকে, আমাদের দলের যে ক্রিমিনালগুলো এখনো বাইচে আছে, যেসব ক্রিমিনালের কারণে আজকে এই দলের এই অবস্থা, যেসব ক্রিমিনালের কারণে আজকে আমার নেত্রীর এই অবস্থা, এই ক্রিমিনালগুলাই। এখন আমার মতামত এটা, আপনার মতামত কি কমেন্টসে জানান। আপনার মতামত কি আপনি নিজের ফেসবুকে লিখুন, এবং আপনি জানান, আমিও জানতে চাই যে আপনাদের মতামত কি আমার সাথে মিলে কিনা। আর এই ভিডিওটা আপনারা শুধু আপনাদের কাছে নয়, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছেও পৌঁছান, তারাও যাতে তাদের মতামত দেয়। সকলের মতামত জানলে আমার জন্য সুবিধা হবে, যে আমার যুক্তি বা আমার চিন্তার সাথে আসলে বাংলাদেশের আমাদের ভাই বোনদের চিন্তা কতটুকু মিলে বা কতটুকু আমরা আসলে বুঝতে পারি। তো সে পর্যন্ত অপেক্ষায় রইলাম। আগস্ট মাস শুরু হয়েছে, যেই আগস্টে 1975-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, এই আগস্টের 15 তারিখ। পরবর্তীতে 2004-এর আগস্টে 21শে আগস্ট একই ধরনের একটা বড় ঘটনার মধ্য দিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। আবার এই 2024-এর আগস্টেও একই ধরনের ঘটনার মধ্য দিয়ে তাকে উৎখাত করা হয়, কোনো মতে তিনি প্রাণে বেঁচে যান। অর্থাৎ এই যে আগস্ট একটা কালো অধ্যায় হিসাবে আছে, এইবার এই আগস্টেও যেমন শোক তেমনি নানান আতঙ্ক, আগেই নানান ধরনের গুজব গুঞ্জন, বেশ কিছু কৌতূহল, এগুলো নিয়েই এই আগস্ট শুরু হচ্ছিল। ঠিক এই সময় আগস্টের প্রথম দিনেই দেখা গেল ঢাকায় কয়েকটি স্থানে বোমা আতঙ্ক, এবং এর মধ্যে 2-3টি জায়গায় বোমা পাওয়া গেছে। কেন এই পরিস্থিতি হলো, কারা কি উদ্দেশ্যে এই বোমা আতঙ্কের সৃষ্টি করলেন, এবং একই দিন যখন বোমা পাওয়া যাচ্ছে শহরের ঢাকার বিভিন্ন জায়গায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায় উপস্থিত ছিলেন। এর মধ্যে কি অন্য কোনো অঙ্ক আছে কিনা, কোনো ইঙ্গিত আছে কিনা, কোনো উদ্দেশ্য আছে কিনা বোঝার চেষ্টা করব। সঙ্গে আছেন
বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওমর সেলিম শের, আমি আপনাকে শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি আপনার মতো শুরু করুন, আপনি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন। হুম। আমি আর রিপিট করব না, আপনি শুরু করুন। কোথা থেকে শুরু করবেন? ধন্যবাদ তৌফিক। আম, আহ, 1 আগস্ট, এই আগস্ট মাসটা হচ্ছে বাঙালির জন্য একটি শোকবহ মাস, এবং কারণ এই মাসেই আহ, যত রকম ঘটনা ঘটেছে বাংলাদেশের বাঙালিদের জন্য এবং পুরা বাঙালি জাতির জন্য। এই আগস্ট মাসে আমি যদি শুরু করি, নেতাজি সুভাষ বোস মারা গেছেন, এই আগস্ট মাসেই রবীন্দ্রনাথও মারা গেছেন 1941 সালে। এই আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে সপরিবারে 18 জন মেম্বার সহ হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসে 21শে আগস্ট শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য গ্রেনেড হামলা করা হয়েছিল। এই আগস্ট মাসে সর্বশেষে 2024 সালে 5ই আগস্ট তাকে দেশ ছেড়ে যেতে হলো মিলিটারি এক্সকোর্ট নিয়ে। এই আগস্ট মাসটা হচ্ছে আমার কাছে, আমি এটাকে বলি অভিশপ্ত আগস্ট। আমাদের দেশের বাঙালিদের জন্য এটা অভিশপ্ত আগস্ট। এই আগস্টে মৌলবাদীদের এই আগস্টই হচ্ছে মৌলবাদীদের উত্থান। এবং এই যে যে ঘটনাটা আপনি অনুষ্ঠানের শুরুতে বললেন যে বিভিন্ন জায়গায় বোমাবাজি হয়েছে এবং বোমাবাজি ঠেকাতে 1 আগস্টের দিনই হয়েছে। এই বোমাবাজিটা কারা করেছে, কে করেছে এখনো নির্ণয় হয়নি, এখনো বলা মুশকিল কারা করেছে। তবে আমার একটা ধারণা হচ্ছে এই এইটা জামাত ইসলামী বা ইসলামী যে জঙ্গি দলগুলা আছে তারাই এটা ভয় ভীতি সৃষ্টি করার জন্য জনগণের মধ্যে এটা বলতে চাচ্ছে। যখন জনগণ বলতেছে আমরা আগেই ভালো ছিলাম, এবং শেখ হাসিনা তখন দৃঢ়তার সাথে ঘোষণা দিয়েছেন উনি ডিসেম্বরেই আসবেন, সেই জন্যেই আমি মনে করি যে তাকে সবাইকে ভয় দেখানোর জন্যেই এই বোমাবাজিটা, এই জঙ্গি যে গ্রুপটা আছে, যে জঙ্গিটা ইসলামিক, বেশি ইসলামিক জঙ্গি যে গ্রুপটা আছে তারাই এটা হয়তো করতেছে। এবং সরকারের কিছু মদতও থাকতে পারে, কারণ ছাত্র দলের ছেলেপেলেরাও করতে পারে, কিন্তু এর মধ্যে ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকজন আছে বলে আমি মনে করি না। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এইটা এমন একটা সময় করা হচ্ছে যে দেখানো যে আমরা, আমাদের সাহস আছে। এবং এই যে টোকাই পাটোয়ারি, টোকাই হাসনাত আব্দুল্লাহ, টোকাই সার্জিস, নাহিদ, এরা যে বলতেছে বুক ভরো করে যে ঠিক আছে দেখি তোমরা কি করো, আমাদেরকে মেরে তোমরা থাকতে পারবা কিনা, মানে এদের সাহসটা এত বেশি বেড়ে গেছে, এরা মার খাচ্ছে। এই মার খাওয়াটাও তো একটা নাটক মনে হচ্ছে আমার কাছে। কারণ নাটকটা এই জন্য বলতেছে, আমি আসতেছি আমার বক্তব্যতে। নাটকটা হচ্ছে সার্জিও গোর এই এই অঞ্চলের যে বিশিষ্ট আমেরিকান যে দূত, এবং শুধু সে ভারতের যে দূত তা না, সে সমস্ত এই রিজনের দূত, এই আঞ্চলিক এলাকাতে, এই ইন্দো প্যাসিফিক এলাকাতে যে দূত, দক্ষিণ পূর্ব এশিয়ায়। দক্ষিণ পূর্ব এশিয়াতে সে এখানকার দূত হিসাবে আছে। তো সেই হিসাবে শ্রীলঙ্কা, মালদ্বীপ অনেক কিছু সে ট্যুর করেছে, করে এখন বাংলাদেশে এসছে। এই বাংলাদেশে এসে তার অনেক আলাপ আলোচনা হয়েছে। এবং একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, এটা টু বি নোটেড, যে জামাতের আমিরের সাথে দেখা করেন। জামাতের আমির কান্না ভরা কণ্ঠে বলতেছে যে রাষ্ট্রীয় সফরে আসলে অপোজিশন লিডারের সাথে দেখা করতে হয়, কিন্তু তার সাথে কোনো দেখা হয়নি। বরঞ্চ সে আওয়ামী লীগ নেতা এবং জাতীয় পার্টির নেতাদের সাথে, যেটা আমেরিকান এম্বাসি থেকে যে প্রেস রিলিজ দেওয়া হচ্ছে তার মধ্যেই আছে, যে তাদের সাথে সে দেখা করেছে এবং সময় ব্যয় করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতের যে রাষ্ট্রদূত জনাব ত্রিবেদী, তার সাথে 1 ঘন্টার থেকে 1.25 ঘন্টা, বা এমনকি কেউ কেউ বলছে 1.5 ঘন্টা পর্যন্ত বৈঠক করেছে, যেখানে খলিলকে উনি স্নাপ্ট করেছে। মানে ইন আদার ওয়ার্ডস, খলিলকে সে একটা থাপ্পড় দেখিয়ে দিয়েছে। যেখানে নৈশভোজ, আমার জানা মতে গত 56 বছর ধরে আমি যেভাবে ডিপ্লোম্যাটিক নর্মস গুলো দেখে এসেছি, এবং আমার বন্ধু বান্ধবরা অনেকেই মানে ডিপ্লোম্যাট ছিল, এবং তারা সাথে উঠা বসা করে যেটা দেখেছি, যে যখন রাষ্ট্রীয় সফরে কেউ আসে, তার যদি রাষ্ট্র যদি তাকে সম্মান দেখিয়ে কোনো নৈশভোজ বা লাঞ্চ তৈরি ব্যবস্থা করে, সেটা গেস্ট যদি ক্যান্সেল করে সেটা আগে থেকেই বলা হয়। আর গেস্ট যদি সেদিন ক্যান্সেল করে, তার মানে এটার ব্যাপারে মতনৈক্য হয়েছে। অনেক ঝড়ঝঞ্ঝা হতে পারে আলোচনার মধ্যে, অনেক কিছু ঝামেলা হতে পারে, মানে দুই পক্ষের কথা কাটাকাটি হতে পারে, তারপরেও তারা খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো রকম ঝামেলা থাকে না, সমঝোতা হয়। তখন এখানে যেটা হয়েছে, এটি স্পষ্ট বার্তা হলো যে পররাষ্ট্রমন্ত্রীকে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে উনি একটা চপেটাঘাত দিলেন, যে দেখো আমি তোমাদের
তো আমি তোমাদেরকে ডিকটেট করব, তুমি আমাদেরকে ডিকটেট করতে পারবে না। এই এই পলিসিতেই সার্জিও গোর গিয়ে তার যে এজেন্ডা, সে তার এজেন্ডা অনুপাতে সে বক্তব্য মানে কাজ করে গেছে। এবং ভারতের সাথে যে তার একটা এখন অনেকে বলবে ভারতের সাথে তো সে ভারত থেকে ফোন করে কথা বলতে পারতো, ফোনে কথা বলা, স্যাটেলাইটে কথা বলার মাধ্যমে সে কথা বলতে পারতো, কিন্তু সেটার একটা অন্যরকম অনেক কথা ফোনে এবং স্যাটেলাইটে বলা যায় না, বা অনেক কথা ওভার দ্য মানে ভিডিও কলেও বলা যায় না, কারণ অনেক কিছু টেপ হতে পারে যখন এটা কূটনীতিকদের কথা হয়। সেই জন্যই সামনাসামনি কথা বলাই ভালো। সেই জন্য সামনাসামনি কিছু মেসেজ যেটা দেওয়ার, সে মেসেজ দেওয়ার জন্যই সে ইন্ডিয়ান হাই কমিশনের সাথে কথা বলেছে। এখন আসি আপনার সাবজেক্ট ম্যাটারে, যে জি। যেটা বলা হচ্ছে বোমাবাজি, বিভিন্ন এলাকার ঢাকার বোমাবাজি হয়েছে, চিটাগাং হয়েছে কিনা আমরা জানি না। বোমা আতঙ্ক, বোমা না, বোমা পাওয়া গেছে। বোমা পাওয়া গেছে। যে মেট্রো মিরপুরে আসাদ গেটের ফার্ম গেটের এখানে, হ্যাঁ, মতিঝিলে, এরকম 4-5টা জায়গায় বোমা আতঙ্ক, এবং 2 জায়গায় বোমা পাওয়া গেছে সত্যি সত্যি। কিন্তু মানে যে চট্টগ্রামে পাওয়া গেছে কিনা আমরা জানি না, বা খুলনাতে পাওয়া গেছে কিনা জানি না, হয়তো থাকতে পারে। এখন যে এই যে বোমা পাওয়া গেছে, এই যে অভিযান করে তারা বোমা পাওয়া আছে, এটার একটা ইন্ডিকেশন হচ্ছে যে যেসব আওয়ামী লীগের কর্মচারী মানে গ্রাসরুট লেভেলে যারা আছে, যা তৃণমূলের, তারা যদি এখন অ্যাকশনে যেতে চায় বা বোমাবাজ করে না, আন্দোলন মানে সব মানে এই ধরনের আন্দোলন, কি বলবো, মানে লগি বৈঠাও না, মানে শান্তিপূর্ণ আন্দোলন যদি করতে চায়, যাতে যাতে না বাড়াতে পারে, যাতে যাতে না আসতে পারে, সেটাকে ঠেকানোর জন্য এই বোমাবাজিটা তারা নিজেরাই স্টেজ করছে কিনা, বা এই বোমাগুলোকে আবিষ্কার করছে কিনা, সেটা দেখার বিষয়। এই বোমাগুলো হঠাৎ করে কেন দেখা যাবে আগস্টের প্রথম দিনেই দেখা যাবে কেন? তো নিশ্চয়ই ওই যে এনসিপি যে টোকাইরা আছে, তারা নিশ্চয়ই এর মধ্যে ইনভলভ আছে, সাথে বিএনপিরা, জামাতরা ইনভলভ আছে। আমার মতে তো জামাত এনসিপিরা বেশি ইনভলভ আছে এটার মধ্যে, কারণ তারা চেষ্টা করতেছে দেখাতে যে দেখো, তোমরা যদি বেশি বাড়াবাড়ি করো, আমরা দেশটাকে একেবারে অস্থিতিশীল করে ফেলবো, এত আনস্টেবল করব যে তোমরা কন্ট্রোলই করতে পারবো না। কিন্তু যেহেতু ল তো অ্যান্ড অর্ডার এইটা আপনি যেমন বললেন, এইটা একটা যুক্তি, অবশ্যই খুবই ভালো যুক্তি, কিন্তু এমন কিছু কি হতে পারে যে এখানে একেবারেই বাংলাদেশে যেহেতু মানে মৌলবাদীদের বড় একটা অবস্থান আছে, শক্ত অবস্থান আছে, এই মৌলবাদীদের এবং জঙ্গিবাদী যারা, সেই জঙ্গিদের একটা অংশের অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, তারা বিভিন্ন সময় স্টেটমেন্ট দেয়, তারা হুমকি দেয়। তো এই মার্কিন দূতকে ভয় দেখানোর জন্যই কি তার উপস্থিতিতে এটা করা হলো কিনা, এইটাও কি অন্যতম কোনো কারণ হতে পারে কিনা? এটা একটা কারণ হতে পারে, কারণ মার্কিনরা দেখাতে চাচ্ছে, দেখো তোমরা যতই আমাদেরকে কন্ট্রোল করতে চেষ্টা করো, আমাদের জঙ্গিবাদীরা এখনো আছে, হিজবুত তাহরি সহ হেফাজত, এবার যারা আছে, যেসব জঙ্গি অর্গানাইজেশন গুলো আছে, তারা হয়তো আমেরিকাকে একটা বার্তা দেওয়ার জন্য এটা এই বোম গুলাকে চারিদিকে ছিটিয়ে ছড়িয়ে রেখেছে, যেটা আবিষ্কার করছে। না, ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, বোম গুলো আবিষ্কার করলো কি? র্যাব, ডিজিএফআই অথবা পুলিশ, তাই না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হ্যাঁ। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা, তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা যখন এটা খবর পেলো, নিশ্চয়ই তাদের কাছে আগের থেকে খবর ছিল। তো এই আমেরিকাকে দেখানো হচ্ছে যে দেখো, তোমরা যত চেষ্টা করো আমাদেরকে কন্ট্রোল করতে, কিন্তু তোমরা কন্ট্রোল করতে পারবে না। কিন্তু এবার উল্টা দিকে একটা লজিক হচ্ছে, আমেরিকানরাই হয়তো এদেরকে দিয়ে এইটা করিয়ে মানে দেশটাকে অস্থিতিশীল করার ব্যবস্থা করতেছে, যে দেখো, আমরা যেভাবে যে প্রেসক্রিপশন দিচ্ছি, সেই প্রেসক্রিপশন যদি তোমরা ফলো না করো, তাহলে তোমাদের দেশে এই জঙ্গিবাদী উত্থান হবে। এটাও একটা সম্ভাবনা আছে, কিন্তু এটা উড়িয়ে দেওয়া যায় না। অনেক জায়গায় দেখা গেছে আমেরিকানরা এদেরকে লালন পালন করে, তাদেরকে টাকা পয়সা দিয়ে, তাদেরকে দিয়ে ইউজ করে, তারপর তাদেরকে ছুড়ে ফেলেছে। এটা বিভিন্ন দেশে দেখা গেছে, লিবিয়াতে দেখা গেছে, ইরাকে দেখা গেছে, আফগানিস্তানে দেখা গেছে, অনেক জায়গাতেই দেখা গেছে। তো এবার সিরিয়াতে দেখা গেছে। তো এরা এইভাবে এটা এই যে লজিকটা আমি দিতেছি, এই লজিকটার সাথেও কিছুটা আপনি যদি চিন্তা করেন ডিটেলে, এটাও হতে পারে। কিন্তু আপনি যেটা বললেন সেটাও কারেক্ট, কারণ আমেরিকানকে ভয় দেখাতে চেষ্টা করতেছে, আমেরিকান দূতকে, যে আমেরিকান ইনভয় যে আসতো সার্জিও গোর, যে দেখো, তুমি যতই লম্পঝম্প করো, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে থাকবোই। আমরা যে
যে পাকিস্তানিকরণ করার যে অবস্থা করতেছি ওটাই আমরা করব। কারণ এটা লক্ষ্য, আর একটা জিনিস হচ্ছে, আর একটা কারণ আমি যেটা আপনার অন্য শোতে আমি বলি নাই, আপনার শোতে আমি বলতেছি যে সার্জিও গোর কিন্তু তারেক জিয়া সহ সবাইকে বলেছে জি। যে আমেরিকার সাথে যে যুদ্ধ যে দেশের হচ্ছে ইরানের সাথে, সুতরাং ইরানের বিরুদ্ধে সৌদিকে সৌদি গ্রুপের সাথে তাদেরকে জয়েন করতে হবে, এবং পাকিস্তান সহ তারা সৌদি গ্রুপে যদি জয়েন করে, অ্যান্টি ইরান অ্যাক্টিভিটিস শুরু করে, তার মানে এটা মুসলিম কান্ট্রি হয়ে সে ইরানের এগেনস্টে ফাইট করবে। কেন? কারণ সে আমেরিকান ব্লকে আছে, আমেরিকান অ্যাগ্রিমেন্ট করেছে, তাই না? তো জি। এইটা যদি করতে থাকে তাহলে তো এইভাবে কিছুতেই এটা আহ, চলতে দেওয়া যায় না। কারণ এটাই মেন উদ্দেশ্য হতে পারে যে গোরকে মেসেজ দেওয়া যে দেখো তোমরা যদি আমাদের কথা না, আর গোর যে মেসেজটা দিয়েছে ইসরায়েলকে রিকগনাইজ করতে হবে বাংলাদেশকে, ইসরায়েলকে রিকগনাইজ করে তোমরা এগোতে থাকো, এই একটা বার্তা দিয়েছে। এই বার্তার এগেনস্টে এই বোমা যে বিভিন্ন জায়গাতে বোমা স্টাবলিশ করে রেখেছিল সেটার খবর ইন্টেলিজেন্স পেয়ে সেটা উদ্ধার করেছে। এখন এই বোমা উদ্ধার তো এটা এমন কিছু না, কারণ 5ই আগস্টের পরে যে পরিমাণ থানা লুট হয়েছে, যে পরিমাণ অস্ত্রশস্ত্র বাইরে আছে, সেটা থেকে উ- আম, উদ্ধার পেতে গেলে এটা এটা হবেই। আমরা আরেকটা জিনিস আপনার নিশ্চয় মনে আছে, আমারও মনে আছে যে এই যে 2004-5 যে বোমাবাজি বাংলা ভাই, জেএমবি এদের যখন একদম রমরমা অবস্থা, এরা যখন সারা দেশকে অস্বস্তিকর একটা পরিস্থিতির দিকে নিয়ে গিয়েছিল, আতঙ্ক, মানে বোমাবাজি, এখানে সেখানে তখন কিন্তু এরকম কিছু ফলস বোমার সাদৃশ্য বস্তু এখানে সেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম দিকে পাওয়া গেছে। তারপরে তারা আসল রোলটা প্লে করছে, সত্যি সত্যি বোমাবাজি করছে সারা 64 জেলায়। এবারও কি সেরকম কোনো দিকে যাচ্ছে কিনা সেটা এটা আপনার? আহ, এই ধরনেরই কোনো একটা ইঙ্গিত দিচ্ছে যে তার 64 জেলা যে বোমাবাজিটা করেছিল 2004 সালে, তাই না? জি। তো ওইটারই পুনরাবৃত্তি করতে চাচ্ছে হয়তো এখানে। বিএনপি যখনই পাওয়ারে থাকে তখন এই ধরনের বোমাবাজি জঙ্গিবাদীর উত্থানটা খুব বেশি হয়। কারণ এই উত্থানটাকে তো শেখ হাসিনা আবার গভর্নমেন্টের সময় এটা নির্মূল করে নিয়ে এসেছিল। এখনই দেখা যাচ্ছে যে জঙ্গিবাদীরাই তো দেশ এখন চালাচ্ছে। সেই জঙ্গিবাদীদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে জামাত সহ বিএনপির কিছু অংশ, এবং এর মধ্যে মিলিটারির কিছু অংশ আছে আমি বলবো। তারা ইচ্ছাকৃতভাবে এটাকে লালন পালন করে পৃষ্ঠপোষকতা করে বাড়িয়ে তুলতেছে। এবং যে 64 জেলার কথা যেটা বলে 2004-এর যে ঘটনা, একই ঘটনা আগস্ট মাসেই হয়েছিল, সেই আগস্টে আবার সে পুনরাবৃত্তি করতে চাচ্ছে যে দেখো আমরা এখনো আছি। আমরা আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি তৌফিক আপনার, যে জি। এরা এরা কি চায়, এরা কেন এটা করে, কিসের জন্য, সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা কি? এরা কি এই যে জঙ্গিবাদী করে এই যে একটা সশস্ত্র ভাব দেখিয়ে, মানে সবসময় একটা রিভলিউশনারি ভাব, এটা করে তারা দেশটাকে কোন দিকে নিবে? দেশের মানুষ তো খেয়ে পরে শান্তিতে বাঁচতে চায়, এটাই তো তাদের মেন উদ্দেশ্য। এবং যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য হচ্ছে দেশের ওয়েলফেয়ার করা। কিন্তু এরা এইভাবে বোমাবাজি করে কি অ্যাচিভ করবে এই জিনিসটা আমি বুঝতে চেষ্টা করতেছি বাঙালিদের সাইকোলজিতে। কারণ এরা এই যদি মদত, সরকারের মদত না থাকে ভিতর থেকে, আর্মির মদত যদি না থাকে, তাহলে এরা সাহস পায় কেমন করে? এদেরকে তো আমেরিকাতে যখন কেউ এই ধরনের জঙ্গি করে তাদের শুট অ্যাট সাইট করে দেয়, সাথে সাথে মেরে ফেলে, কোনো মার্সি নাই। কিন্তু কোনো না, ধরনের কিন্তু আমরা, আপনি যেটা বললেন যে এই সরকার, শুধু এই সরকারই না, ডক্টর ইউনূসের সরকারের সময়ও হ্যাঁ, আমরা দেখলাম এই যে প্রথম আলোর সামনে যেভাবে আর্মির সাথে, একদম সেনাবাহিনীর সাথে জঙ্গিরা, স্বঘোষিত যারা ইসলামের নাম নিয়ে জঙ্গিবাদে, তারা সরাসরি আর্মির সাথে মুখোমুখি তর্ক করলো, মুখোমুখি হাতাহাতি পর্যায়ে চলে গেল। প্রথম আলোতে হামলা করলো, জ্বালিয়ে পুড়িয়ে দিল, ডেইলি স্টারে জ্বালিয়ে পুড়িয়ে দিল, কিন্তু কারো বিরুদ্ধেই তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তার মানে না, এইটা থেকেও কি তারা, এখন কি বিএনপিও আসলে এদের বিরুদ্ধে কোনো আর ব্যবস্থা নেওয়ার কোনো উপায় নেই, এমন অবস্থায় চলে গেছে? না, এই বিএনপি তো, এই যে বিএনপি তো সরকার নামে মাত্র বিএনপি সরকার, এটা তো অ্যাকচুয়ালি মাফিয়া ডন ইউনুস সরকারেরই এক্সটেনশন। ইউনুস তো অনেক ক্ষতি করে গেছে, এই ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে, দিয়ে তাদেরকে কোন জঙ্গির কোন রকম তারা অ্যাকশন নেয়নি যে জঙ্গিবাদটাকে দমন করতে হয়, বরঞ্চ জঙ্গিবাদটাকে তারা উৎসাহিত করে গেছে। এবং বিএনপি সরকার
এখন ক্যাচ 22 সিচুয়েশনে আছে, যার জন্য তার না ঘরকা না ঘাটকা হয়েছে, না এদিকে এদিকে করতে গেলে দেখতেছে যে তাদের বিরুদ্ধে জামাতিরা এবং ইসলামিক গ্রুপটা খুব বেশি উঠে পড়ে লেগে তাদেরকে সরিয়ে দিতে পারে। সে ভয়ে ভীতু হয়ে তারা এটা কোনো অ্যাকশনে যাচ্ছে না, কিন্তু তাদের তো ম্যান্ডেট আছে, তারা তো মেজরিটি ম্যান্ডেট পেয়েছে পার্লামেন্টে। তো সুতরাং জি তারা যদি অ্যাকশনে না যায় তাহলে তো জঙ্গিবাদ তো টেক ওভার করবেই। সুতরাং যেটা ইউনূস সরকার তো করেই না, ইউনূস সরকার একেবারে যা ইচ্ছা তাই করে গেছে ল অ্যান্ড অর্ডারটাকে। তাদের ইচ্ছা মতন আইন তারা প্রণয়ন করেছে, ইচ্ছা মতন আইনকে তারা একটা দলিত করেছে, পা দিয়ে চিপে মেরেছে আইনগুলোকে। সেই আইনটাকে যদি রেস্টোর করতে না পারে এই যে সরকার সংখ্যালঘু এবং আওয়ামী লীগের ভোটে যে জিতে তারা যে পাওয়ারে এসছে, তাদেরকে এখন স্ট্রং মেজার নিতে হবে ল অ্যান্ড অর্ডারটাকে কন্ট্রোলে আনতে। যদি না আনতে পারে তাহলে তো ইনএভিটেবল যে যেটা হওয়ার সেটা হবেই। কারণ এই জঙ্গিবাদের মাঝখান থেকে আমরা আমাদের আওয়ামী লীগের আমাদের ছেলেপেলেরা এখন পর্যন্ত সাইড লাইনেই আছে। এই সাইড লাইনতে যদি এখন অনলাইনে আসে, মানে ফিল্ডে ডাইরেক্ট না, ফ্রন্ট লাইনে আসে, হ্যাঁ ফ্রন্ট লাইনে আসলে তো তারা তখন জঙ্গিবাদের সাথে এটাও তাদের মোকাবেলা করতে হবে, তখন তারা কি করবে? সুতরাং এটা হচ্ছে এই তারেক জিয়া সরকার হচ্ছে উইকেস্ট সরকার, সবচেয়ে উইকেস্ট সরকার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এর থেকে উইক সরকার আর কোনোদিনও আসে নাই। তো এরা কিছুই করতে পারবে বলে মনে হচ্ছে না, কারণ পুলিশের মধ্যেও নীরবতা আছে কিছুটা 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 কিছু পুলিশ অ্যাকশনে যায়, বাকি পুলিশ দাঁড়িয়ে থাকে। কারণ তাদেরকে যেভাবে আক্রমণ করা হয়েছিল আগস্টের আগে, 5ই আগস্টের আগে, সুতরাং তারা ওখান থেকে লেসন পেয়ে গেছে। সুতরাং এখানে এরা সহজে এটা অ্যাকশনে যাবে না, এটা আমি বলবো। এবং এই যে বোমার যে আজকে আবিষ্কার করলো, তার এতগুলা বোমা চারিদিকে, এই বোমাটার উদ্দেশ্যই হচ্ছে একটা ভয় ভীতি দেখানো, নট অনলি টু দ্য সরকার, নট অনলি টু দ্য মানে অপোজিশন, বাট অলসো টু দ্য আওয়ামী লীগ পিপল, যে তোমরা যদি বাড়াবাড়ি করো আমরা দেশটাকে একটা বোমাবাজি করে শেষ করে দিব। এটাই মেন উদ্দেশ্য। বোমা কে রেখেছে এখন পর্যন্ত ধরা পড়ে নাই, ধরা পড়লে দেখা যাবে হয়তো গভর্নমেন্ট সরকারেরই ছেলেপেলে হয়তো আছে, অথবা এনসিপি এই টোকাইগুলো আছে। এর মধ্যে আমার বদ্ধমূল ধারণা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি অল্প সময়ের মধ্যে যে ব্যাখ্যা দিলেন, বিশ্লেষণ করলেন এবং খুবই যৌক্তিক। দর্শক আপনারাও শুনে দেখতে পারেন। অধ্যাপক অমর শরীফ শের তিনি যে ব্যাখ্যাটি দিলেন যে আগস্টের প্রথম দিনই কেন বোমা আতঙ্ক রাজধানীর বিভিন্ন এলাকায়, এবং তখন মার্কিন বিশেষ দূত ঢাকায় অবস্থান করছিলেন, তার উপস্থিতিতে এই যে বোমা আতঙ্ক, এটা কি সরকারের সাজানো নাকি মৌলবাদী জঙ্গি গোষ্ঠী তারা এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের নজরে আনার জন্য তারা এমন কোনো কাণ্ড করেছে কিনা, নাকি অন্য কোনো গোষ্ঠী এগুলো করে পুরো জাতিকে বা মানুষকে ভয়ভীতির মধ্যে রাখতে চায়, সেই কিছুটা আভাস তিনি দিলেন। সার্জিও গোরের সফর হয়ে গেল বাংলাদেশে। এই সফরটাকে নিয়ে আপনি কি, আপনার দেখায় কি ইতিবাচক দৃশ্য আপনি দেখলেন? যে আমরা যে গতদিনের আলাপ করলাম একমত, আপনি একটু ইতিবাচক আপনার দেখাতে, অন্য অনেকে যেটি দেখেনি, আপনি কি দেখলেন? ধন্যবাদ। আমি যেটা বলেছিলাম তার ধারাবাহিকতা আমি ঢাকার রাজপথে দেখেছি। রাজপথ এই কারণেই বলছি, সবটা রাজপথ নয়, কিছুটা 5 তারা হোটেল, যেখানে এই প্রথম যেটা নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা চলছে, যে সার্জেই গোর এসে কেন ঢাকাতে তিনি ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাৎ করলেন। সকালবেলার ব্রেকফাস্ট মিটিং, সেখানে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন, তিনিও ছিলেন উপস্থিত। বেশ দীর্ঘ সময় আলোচনা হয়েছে তাদের মধ্যে। মূলত আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, সার্জেই গোর হচ্ছেন এমন একজন ব্যক্তি, তিনি অনেক সিনিয়র, ব্রেন ক্রিস্টেনসনের থেকেও সিনিয়র, বরং তার বস বলা যেতে পারে, এবং যার সঙ্গে ট্রাম্পের সরাসরি কথা হয় বা যোগাযোগ হয়। তিনি ট্রাম্প দ্বারা সরাসরি নিযুক্ত, ক্যারিয়ার ডিপ্লোম্যাট নন। ঠিক একই রকম দীনেশ ত্রিবেদী সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা নিযুক্ত, তার সঙ্গে সরাসরি তিনি কথা বলেন। তিনি সবসময় যা করেন সবটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের জুনিয়র অফিসারদের না জানালেও চলে, তার সেই ম্যান্ডেট আছে। এবং সেই কারণে এইরকম ঢাকার যখন সার্জেই গোর সফর করছেন, তিনি মূলত আমি যেটা বুঝেছি
তিনি বাংলাদেশের গ্রাউন্ড রিয়েলিটিটা, বাণিজ্য ইত্যাদি নানা বিষয়ে স্বাভাবিক, যে কথা হয় সে কথা তো হবেই, সেটা তো অস্বাভাবিক করার কিছু নয়। কিন্তু ডেমোক্র্যাটস আমেরিকা আর রিপাবলিকান আমেরিকার মধ্যে পার্থক্য আছে, যেটা আমি বলছি সবসময়। রিপাবলিকান যে আমেরিকা, তারা তাদের একজন সিনিয়র লেভেলের মানে কূটনীতিবিদ, যিনি কেবলমাত্র ভারত নন, দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার ভারপ্রাপ্ত, এবং তিনি বুঝতে চেয়েছেন যে বাংলাদেশের প্রকৃত এক ধরনের রিপোর্টিং তারা শুনেছেন। বাংলাদেশের মানুষ যারা ক্ষমতায় আছেন ক্রমাগত বলে থাকেন যে আওয়ামী লীগ ইররেলিভেন্ট, কোনো প্রশ্নই নেই, সে নিয়ে কোনো কথাও হয় না, আলোচনাও হয় না, অথচ তারা আওয়ামী লীগকে কথাও হয় না, কথাও হয় না, ইররেলিভেন্ট একটা দলকে তারা বাংলাদেশে রাজনীতি করতে দিতে ভয় পান। কি ধরনের রেলিভেন্স থাকলে সেটা করা যায় সেটা তো বোঝা যাচ্ছে। এক, দুই হচ্ছে, এবং যেটা একটা বড় স্পেকটেকল, যেটা বলা হয় স্পেকটেকল কূটনীতিতে একটা বড় বিষয় হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ এবং আনুষঙ্গিক বিষয়। সবসময় কথাটাই সব শেষ কথা বলে না, কথা বলে অনেক ছবি, কথা বলে অনেক আচার আচরণ। আপনি কখন করমর্দন করলেন কি করলেন না, উষ্ণতা দেখালেন কি দেখালেন না, শীতলতা দেখিয়েছেন কিনা। পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকটা যেদিন হয় সেদিন সন্ধ্যেবেলায় নৈশভোজ ছিলই, তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেগুলো কোনোটাই না দেখে সার্জি গোট বেরিয়ে গেলেন দ্রুত হোটেলে, ফিরে গেলেন। এমনকি জরুরি কাজ পড়লো যে তিনি নৈশভোজ, স্বাভাবিকভাবে কোনো বিদেশি অতিথি এলে নৈশভোজ দেওয়ার একটা প্রথা রীতি, এবং সেখানে তাকে তার মনোরঞ্জনের জন্য বাংলাদেশের সংস্কৃতির একটা ঝলক তাকে দেখানো, যেটা করা হয়ে থাকে, সবই ব্যবস্থা ছিল, কোনোটাই হয়। এবং না হওয়ার পর তিনি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পর আমি সন্ধ্যেবেলায় ফিরে গিয়ে কি করেছেন হোটেলে সেটা পরে আসছি। পরের দিন সকালবেলায় তিনি দীনেশ ত্রিবেদী মনে করেন যে সার্জি গোট তার ব্যক্তিগত বন্ধু, এবং এই তার সাক্ষাৎকারটা কিন্তু তার অফিসিয়াল প্রোগ্রামে ছিল না। মানে তার আগের দিন রাতে তিনি এমন কিছু শুনেছেন যেটা ভেরিফাই করতে চেয়েছেন দীনেশ ত্রিবেদীর কাছ থেকে, এবং দীনেশ ত্রিবেদীর সঙ্গে তিনি কথা বলেছেন, কথা বলে বুঝেছেন যে গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটা পরিষ্কার ভারত সরকারও মনে করেন, ভারতের গোয়েন্দারাও মনে করেন, ভারতের হাই কমিশনও মনে করেন, ওই বাংলাদেশের যারা ক্ষমতায় আছেন তারা যে যাই বলুক, প্রতিটি গ্রামে আওয়ামী লীগের অস্তিত্ব আছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেবল একটা নেতৃত্বের জন্য। তারা অপেক্ষা করে আছেন, সেইটা যারা জানেন বলেই তারা জামায়াত এবং এই বিএনপি এরা এই ব্যাপারে একমত যে আওয়ামী লীগকে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। তার আগের দিন রাতে সম্ভবত, আমি 100% নিশ্চিত এবং দাবি করবো না, কিন্তু কিছুক্ষণ আগে আমাকে একজন সিনিয়র আওয়ামী লীগ নেতা নিশ্চিত করেছেন যে দুই নেতার সঙ্গে তিনি সন্ধ্যেবেলায় তাদের সঙ্গে বৈঠক করেছেন, লম্বা বৈঠক, সম্ভবত তাদের সঙ্গেই নৈশভোজ করেছেন। তার মধ্যে একজন সম্ভবত জাতীয় পার্টির জিএম কাদের, যিনি 14 জোটের আওয়ামী লীগের 14 জোটের শরিক, আরেকজন সম্ভবত সাবির হোসেন চৌধুরী, যার নাম বহুল আলোচিত বাংলাদেশের রাজনীতিতে, যে পরিশোধিত আওয়ামী লীগের নেতৃত্ব তিনি দেবেন কি দেবেন না। ফলে তার কাছ থেকেও তিনি বুঝতে চেয়েছিলেন গ্রাউন্ড রিয়েলিটি কি। এবং এটাও আমি জানি যে এক্ষেত্রে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পূর্ণ অনুমোদন ছিল। এবং দ্বিতীয়ত হচ্ছে, সার্জি গোট যাওয়ার আগে আওয়ামী লীগের কাছে বার্তাও পাঠিয়েছিলেন যে তিনি ঢাকায় গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীর সঙ্গে দেখা করতে চান। কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধ দল, তাদের সঙ্গে তো দেখা করা যায় না। কিন্তু আওয়ামী লীগের নেতা যিনি বাংলাদেশে রয়েছেন তার সঙ্গে দেখা করতে অসুবিধা। এখন এই সংবাদটি সম্পূর্ণ বাংলাদেশের গণমাধ্যম, দু একটি সামাজিক গণমাধ্যম ছাড়া বাকি সবাই কিন্তু চেপে গিয়েছেন। যেমন সার্জি গোটের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক তো বহু প্রথম সারির কাগজ তো ছাপেননি, তাই না, যেটা সকলেই জানে। কেন ছাপেননি? সরকারের চাপে ছাপেনি। এমনকি যারা সাংবাদিকতার নিরপেক্ষতা নিয়ে প্রচুর জ্ঞানগর্ভ ভাষণ দেন, সেই সংবাদপত্রের সম্পাদকরাও ছাপতে সাহস পাননি। কয়েকদিন আগেই এক সম্পাদক দিল্লি এসেছিলেন, বিশাল আলোচনা করলেন বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতায় তিনি কিভাবে বিশ্বাস করেন। ফিরে গিয়ে করলেন দীনেশ ত্রিবেদীর সঙ্গে সার্জি গোটের বৈঠকটাকে সেন্সার করে দিলেন যাতে ছাপা না হয়। অধিকাংশ খবরই বাংলাদেশে অর্ধেক ছাপা হয়, পুরোটা ছাপা হয় না। শেখ হাসিনাকে রাজনীতি করতে দেওয়া হবে,
এই যে দুটো লাইন, কিন্তু বাকি লাইন আগে পিছিয়ে কিছু নেই। যে শেখ হাসিনাকে যে প্রত্যার্পণ করা হবে না সেটা যে রিপোর্টে আছে সেসব চাপা হয় না। এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভিত্তি একমাত্র বঙ্গবন্ধু রচিত 1971-এর মুক্তিযুদ্ধ, সেটাও ছাপা হয় না। শুধু একটা লাইন ছাপা হয়েছে একটি প্রথম সারির কাগজে, ছাপা হয়নি যে তা না। 71-এর মুক্তিযুদ্ধে তো বিএনপির বহু লোক তো মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, তারাও তো মুক্তিযুদ্ধের শরিক, জামায়াত ছিল না, এটা ঠিক। ফলে মোদ্দা কথা আমি আপনাকে যেটা, আপনি যে মূল প্রশ্ন করেছেন, প্রমাণ কি? প্রমাণ হলো আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের শরিক দলের সঙ্গে সার্জিগড়ের বৈঠক এবং দীনেশ ভারতীয় হাই কমিশনার তার সঙ্গে বৈঠক, এগুলো অনভিপ্রেত। আপনি দেখতেও পাচ্ছেন যারা বাংলাদেশ নিয়ে সোচ্চার, তারা তো বিভিন্ন দেশ থেকে, ওই প্যারিস থেকে নানাবিধ গালিগালাজ করে তারেক রহমান সরকারের বিরুদ্ধে ভিডিও পর্যন্ত করছে যে তারেক রহমান সরকার আত্মসমর্পণ করলেন আমেরিকার কাছে। আরে আমেরিকার দয়ায় ক্ষমতায়, আমেরিকার কাছে আত্মসমর্পণ কেন করবেন নাকি জামায়াতের কাছে আত্মসমর্পণ করবেন নাকি? খুব স্বাভাবিক। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শোনার জন্য। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার কেবল বই পড়ার জায়গা নয়, এটি জ্ঞান, যুক্তি, সহিষ্ণুতা ও মুক্ত চিন্তার প্রতীক। সেই গ্রন্থাগারের পাঠকক্ষে যদি লাঠি, রড, বাঁশ কিংবা বেলচা হাতে রাজনৈতিক শক্তি প্রবেশ করে, আহত শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে আবার মারধর করা হয়, আর পুরো ঘটনা যখন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের সামনেই ঘটে, তখন সেটিকে আর দুপক্ষের সাধারণ সংঘর্ষ বলে পাশ কাটানোর সুযোগ থাকে না। তখন প্রশ্নটি একজন ছাত্র নেতা বা একটি ছাত্র সংগঠনের আচরণে সীমাবদ্ধ থাকে না। প্রশ্ন ওঠে, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতার চরিত্র কি আদৌ বদলেছে, নাকি শুধু ক্ষমতাবানদের পরিচয় ও স্লোগান বদলেছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাটি আমাদের সামনে সেই অস্বস্তিকর প্রশ্নই হাজির করেছে। ঘটনাটার শুরু একটা নারী শিক্ষার্থীর গুরুতর অভিযোগ থেকে। অভিযোগ ছিল তার এক সহপাঠী প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ার পর ভয়ভীতি দেখিয়েছেন এবং ক্যাম্পাস ছাড়তে বাধ্য করার চেষ্টা করেছেন। এমন অভিযোগ পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায়িত্ব ছিল নিরপেক্ষভাবে তদন্ত করা, অভিযোগকারীকে নিরাপত্তা দেয়া এবং অভিযুক্ত শিক্ষার্থীর বক্তব্য গ্রহণ করে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কিন্তু একটা সম্ভাব্য যৌন হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ দ্রুতই দলীয় পরিচয়, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ, পাল্টাপাল্টি হামলা এবং শেষ পর্যন্ত প্রকাশ্য মব সহিংসতায় রূপ নেয়। গণমাধ্যমের অনুসন্ধান অনুযায়ী অভিযুক্ত শিক্ষার্থীর পক্ষে কয়েকজন ছাত্র প্রক্টর কার্যালয়ে গিয়েছিলেন। সেখানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরবর্তী বৈঠকে তাদের একজনের মোবাইল ফোন পরীক্ষা করে অতীতে ছাত্রলীগ নেতাদের সঙ্গে ছবি কিংবা সংশ্লিষ্ট পোস্ট পাওয়ার অভিযোগ ওঠে। এরপর রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন তাকে প্রক্টর অফিসেই মারধর করেন বলে অভিযোগ। পরে রাকসু ভবনের সামনে আরেকটি সংঘর্ষ হয় এবং রাকসুর একজন নেতা আহত হন। এর জেরে পরিস্থিতি আরও সহিংস হয়ে ওঠে। 3 শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে আশ্রয় নিলে রাকসু ও ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট একদল নেতাকর্মী সেখানে প্রবেশ করে তাদের মারধর করেন। প্রকাশিত ভিডিওতে বেলচাতে আব্বারকে গ্রন্থাগারের দিকে যেতে এবং পাঠকক্ষের ভেতরে লাঠি দিয়ে একজনকে আঘাত করতে দেখা গেছে। আহত একজনকে অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় টেনে নামিয়ে লাথি ও মারধর করা হয় বলে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে। প্রথম আলোর সহ বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট থেকে বোঝা যায় যে এখানে শুরুতেই একটা বিষয় পরিষ্কার করা জরুরি আমার মনে হয়। ওই 3 শিক্ষার্থী সম্পূর্ণ নির্দোষ কিনা, তাদের বিরুদ্ধে ওটা নারী শিক্ষার্থীকে হুমকি দেয়া, রাকসু কার্যালয়ে হামলা কিংবা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ সত্য কিনা, এর সবই তদন্তের বিষয়। কোনো অভিযোগই উপেক্ষা করা উচিত নয়। তারা অপরাধ করে থাকলে বিশ্ববিদ্যালয়ের বিধি ও দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে। কিন্তু অপরাধের অভিযোগ যত গুরুতরই হোক, ছাত্র সংসদের কোনো নেতা, কোনো রাজনৈতিক সংগঠন কিংবা কোনো উত্তেজিত জনতাকে তদন্তকারী, বিচারক এবং শাস্তিদাতা, এই 3টি ভূমিকাই একসঙ্গে পালন করবার অধিকার দেওয়া হয়নি। ছাত্রলীগের সঙ্গে কারো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া গেলেও তাকে পেটানোর অধিকার জন্মায় না। নিষিদ্ধ সংগঠনের সদস্য হওয়া আর কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়া এক বিষয় নয়। কারো মোবাইলে পুরনো ছবি থাকা, কোনো নেতার সঙ্গে পরিচয় থাকা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট পাওয়া নিজে থেকেই সন্ত্রাসবাদের প্রমাণ হতে পারে না।
অভিযোগ থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করবে, আদালত প্রমাণ যাচাই করবেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো নির্বাচিত ছাত্রনেতা যদি কারো ফোন পরীক্ষা করে রাজনৈতিক পরিচয় নির্ধারণ করেন, এরপর তার বিচার ও শাস্তির ব্যবস্থা করেন, তবে সেটি ছাত্র রাজনীতি নয়, সেটি সমান্তরাল শাসন ব্যবস্থা। ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হলো মারধরের শিকার দুই শিক্ষার্থী শেষ পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের একটি পুরনো মামলায় গ্রেফতার হয়ে কারাগারে গেছেন। অথচ প্রকাশ্য ভিডিওতে যাদের মারধর করতে দেখা গেছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো দৃশ্যমান আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, গত জুন মাসে দায়ের করা একটি মামলায় দুই শিক্ষার্থীর সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, কিন্তু তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ কি সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেননি। আহত অবস্থায় পুলিশ হেফাজত, তারপর হাসপাতালে চিকিৎসা এবং সেখান থেকে আদালতের মাধ্যমে কারাগার। ঘটনার প্রবাহটি এমন এক ভয়ঙ্কর বার্তা দেয় যেখানে আক্রান্ত ব্যক্তি দ্রুত অভিযুক্ত হয়ে যান এবং আক্রমণকারী থেকে যান ক্ষমতার নিরাপদ পাশে। দুই শিক্ষার্থীর বিরুদ্ধে সত্যিই কোনো পুরনো মামলায় সুনির্দিষ্ট প্রমাণ থাকলে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা যেতেই পারে, কিন্তু সেই গ্রেপ্তার প্রকাশ্য মারধরকে বৈধ করে না। রাষ্ট্রের আইন কখনো মবের সহিংসতার পুরস্কার হতে পারে না, বরং একই ঘটনার দুটি অংশকে আলাদাভাবে তদন্ত করতে হবে। একদিকে নারী শিক্ষার্থীকে হুমকির অভিযোগ, রাকসু কার্যালয়ে হামলা এবং নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্ভাব্য সংশ্লিষ্টতা, অন্যদিকে প্রক্টর অফিস, গ্রন্থাগার ও অ্যাম্বুলেন্সে সংঘটিত মারধর। প্রথম অভিযোগের বিচার করতে গিয়ে দ্বিতীয় অপরাধকে আড়াল করা হলে সেটি বিচার নয়, বাছাই করা শাস্তি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা এখানে আরও উদ্বেগজনক। প্রশাসনের সামনে একজন শিক্ষার্থীকে মারধর করা হলো, উত্তেজিত লোকজন গ্রন্থাগারের পাঠকক্ষে ঢুকে পড়ল, আহত শিক্ষার্থীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আবার আঘাত করা হলো, কিন্তু প্রশাসন সঙ্গে সঙ্গে হামলাকারীদের পুলিশের হাতে তুলে দিল না, বরং আহত দুই শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করল। পরে যথারীতি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিহাসে তদন্ত কমিটি প্রায় ন্যায় বিচারের প্রথম ধাপ নয়, সময়ক্ষেপণ এবং দায় এড়ানোর আরামদায়ক কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে। দৃশ্যমান অপরাধের ক্ষেত্রে যখন প্রশাসন কেবল কমিটির প্রতিবেদনের অপেক্ষা করে, তখন সন্দেহ জন্মায় কমিটি কি সত্য অনুসন্ধানের জন্যে নাকি জনমতের উত্তাপ কমাবার জন্যে। কোনো ঘটনার পূর্ণ প্রেক্ষাপট জানতে তদন্ত প্রয়োজন। কে প্রথম হামলা করেছে, কার কি ভূমিকা ছিল, কোন পর্যায়ে কারা যুক্ত হয়েছে, এসব বের করতে কমিটি দরকার। কিন্তু ভিডিওতে দেখা কোনো ব্যক্তির বিরুদ্ধে সাময়িক প্রশাসনিক ব্যবস্থা নিতে মাসের পর মাস অপেক্ষা করবার প্রয়োজন নেই। নিরপেক্ষ তদন্তের স্বার্থে অভিযুক্ত ছাত্র সংসদ নেতাদের দায়িত্ব থেকে সাময়িক বিরত রাখা যেত। তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ থাকলে পুলিশ তদন্ত শুরু করতে বাধ্য। গ্রন্থাগারের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং প্রকাশিত ভিডিও সংরক্ষণ করা যেত। প্রশাসনের এই ন্যূনতম পদক্ষেপগুলো গ্রহণ না করার অর্থ হলো তারা হয় ক্ষমতাবান ছাত্র নেতাদের মোকাবিলা করতে অক্ষম, নয়তো অনিচ্ছুক। দুটো অবস্থায় একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জাজনক। আরও ভয়ঙ্কর বিষয় ঘটেছে পরে। সহিংসতার সংবাদ প্রকাশ করায় রাকসুর সহসভাপতি সাংবাদিক ও সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে। অর্থাৎ প্রথম ঘটনা ঘটবে, তারপর সংবাদ মাধ্যম সেই ঘটনা প্রকাশ করলে সাংবাদিকই কাঠগড়ায় তোলা হবে। ক্ষমতার পুরনো সূত্রটি আমাদের খুব পরিচিত। অপরাধ নয়, অপরাধের খবরই যেন সবচেয়ে বড় অপরাধ। কোনো সংবাদ ভুল হলে প্রতিবাদ জানানোর বিধিবদ্ধ পথ আছে। সংশোধনে যাওয়া যায়, প্রেস কাউন্সিলে যাওয়া যায়, প্রমাণসহ সংবাদ সম্মেলন করা যায়, এমনকি আইনগত ব্যবস্থাও নেওয়া যায়। কিন্তু সাংবাদিকদের তালিকা তৈরি করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরাসরি ভয় দেখাবার শামিল। আরও তাৎপর্যপূর্ণ হলো, এই হুমকি দিয়েছেন এমন একটি ছাত্র সংসদের নেতা যে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার কথা। ছাত্র সংসদ যদি সংবাদ মাধ্যমকে প্রতিপক্ষ এবং প্রশ্নকে অপরাধ হিসেবে দেখে, তবে তার গণতান্ত্রিক বৈধতা কেবল নির্বাচনের ফলাফলে সীমাবদ্ধ হয়ে যায়। আচরণে তার আর কোনো গণতান্ত্রিক চরিত্র থাকে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনা বিচ্ছিন্ন কোনো দুর্ঘটনা নয়। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে দীর্ঘদিন ধরে একটি বিপজ্জনক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠেছে। যে সংগঠন যখন ক্ষমতাসীন বা প্রভাবশালী হয়েছে, সে নিজেকে বিশ্ববিদ্যালয়ের অনানুষ্ঠানিক নিয়ন্ত্রণ মনে করেছে। আবাসিক হলে কে থাকবে, কার রাজনৈতিক পরিচয় গ্রহণযোগ্য, কোন শিক্ষক প্রশাসনিক দায়িত্বে থাকবেন, কোন সভা অনুষ্ঠিত হবে, কে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন, এসব বিষয়ে ছাত্র সংগঠনের নেতারা সিদ্ধান্ত দিয়েছেন। প্রশাসন অনেক সময় তাদের
সহযোগী হয়েছে, কখনো নীরব দর্শক থেকেছে, আবার কখনো নিজের কর্তৃত্ব তাদের কাছে সমর্পণ করেছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ছাত্রলীগের দখলদারি, নির্যাতন কক্ষ, আসন বাণিজ্য, জোরপূর্বক মিছিল, বিরোধী মত দমন এবং সাংবাদিক নির্যাতনের অসংখ্য অভিযোগ ছিল। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এই দখলদারির অবসান। মানুষ চেয়েছিল এমন এক নতুন রাজনৈতিক ব্যবস্থা যেখানে দলীয় পরিচয় কাউকে আইনের ঊর্ধ্বে তুলবে না এবং বিরোধী পরিচয় কাউকে অধিকারহীন করবে না। কিন্তু ছাত্রলীগের জায়গায় যদি আরেকটি সংগঠন একই পদ্ধতি, একই ভাষা এবং একই ভয় প্রদর্শনের রাজনীতি গ্রহণ করে, তাহলে সেটি পরিবর্তন নয়, দখলদারের নাম ফলক বদল। এ কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেবল শিবির বনাম ছাত্রলীগ কিংবা শিবির বনাম ছাত্রদলের বিরোধ হিসেবে দেখলে ভুল হবে। এখানে মূল বিরোধ টিম আইন ও মবের মধ্যে, প্রতিষ্ঠান ও ব্যক্তির মধ্যে, গণতান্ত্রিক কর্তৃত্ব পেশি শক্তির মধ্যে। ছাত্রলীগের অতীত অপরাধ তুলে ধরে বর্তমানের কোনো সহিংসতাকে ন্যায্য বলা যায় না, বরং যারা আগের দমন পীড়নের শিকার হয়েছেন বা তার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের উপর নৈতিক দায়িত্ব আরও বেশি, কারণ তারা জানেন ক্ষমতার অপব্যবহারে মানুষের কি ক্ষতি হয়। সালাউদ্দিন আম্মারকে ঘিরে বিতর্ক একদিনের নয়। এর আগে আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত 6 জন ডিনের পদত্যাগ দাবি করে তাদের জন্য আগে থেকেই পদত্যাগপত্র প্রস্তুত করা, ফোন করে চাপ সৃষ্টি করা এবং সংশ্লিষ্ট শিক্ষকদের খুঁজতে বিভাগে বিভাগে যাওয়ার অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক অন্যায় করে থাকলে তার তদন্ত বিচার অবশ্যই হতে হবে। জুলাই আন্দোলনের সময় কোনো শিক্ষক শিক্ষার্থীদের বিরুদ্ধে ভূমিকা রেখে থাকলে সেটিও যাচাই করা প্রয়োজন। কিন্তু নির্বাচিত ডিন কিংবা শিক্ষককে ছাত্রনেতার তৈরি করা পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা বিশ্ববিদ্যালয়ের আইনসম্মত জবাবদিহি নয়, এটি ব্যক্তিগত রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা, পূর্ববর্তী ঘটনার প্রতি এক ধরনের অযৌক্তিক প্রতিক্রিয়া। ছাত্র সংসদের নেতা নির্বাচিত হওয়া মানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, প্রক্টর, পুলিশ কর্মকর্তা ও বিচারকের ক্ষমতা একসঙ্গে পাওয়া নয়। নির্বাচিত প্রতিনিধির কাজ শিক্ষার্থীদের স্বার্থ তুলে ধরা, প্রশাসনকে জবাবদিহির মধ্যে রাখা, শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নত করা, আবাসন, পরিবহন, চিকিৎসা সহ বাস্তব সমস্যা সমাধানে কাজ করা। তিনি অভিযোগ জানাতে পারেন, আন্দোলন করতে পারেন এবং তদন্ত দাবি করতে পারেন, কিন্তু শিক্ষককে পদত্যাগ করানো, শিক্ষার্থীর মোবাইল তল্লাশি করা, রাজনৈতিক পরিচয়ের সনদ দেয়া কিংবা শাস্তি কার্যকর করা তার কাজ নয়। এখানে ছাত্র সংসদের ধারণাটি ঝুঁকির মুখে পড়ছে। বহু বছর ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় আমরা নির্বাচিত প্রতিনিধিত্বের দাবি জানিয়েছি, কারণ নির্বাচিত ছাত্র সংসদ দলীয় আধিপত্যের বিপরীতে সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, কিন্তু নির্বাচন নিজে থেকে গণতন্ত্র নিশ্চিত করে না। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া একটি নেতৃত্ব স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। গণতন্ত্রের আসল পরীক্ষা নির্বাচনের পর। ক্ষমতা কিভাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধী মতকে কতটা স্থান দেওয়া হচ্ছে এবং নিজ দলের বিরুদ্ধে অভিযোগ উঠলে কেমন আচরণ করা হচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ধর্মীয় স্লোগান ব্যবহারও গভীরভাবে উদ্বেগজনক। রাজনৈতিক সংঘর্ষ বা কাউকে মারধরের সময় ধর্মীয় স্লোগান দেওয়া হলে অপরাধকে পবিত্রতার আবরণ দেওয়ার চেষ্টা তৈরি হয়। এতে শুধু ভুক্তভোগীকে রাজনৈতিক শত্রু নয়, পরোক্ষভাবে ধর্মেরও প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়। ধর্ম মানুষের নৈতিকতা, সংযম ও ন্যায়বোধের উৎস। তাকে দলীয় শক্তি প্রদর্শন বা সহিংসতার স্লোগানে পরিণত করা ধর্মের মর্যাদাকেও ক্ষুণ্ণ করে। ইসলামের নাম বহনকারী কোনো সংগঠনের কাছে তাই মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার ও সংযমের প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি থাকবার কথা। নৈতিকতার দাবি যত বড়, আচরণের জবাবদিহিও তত কঠোর হওয়া উচিত। জামায়াতে ইসলামী বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। নির্বাচনী সাফল্যের পর দলটির নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। নৈতিক স্খলন, স্বজনপ্রীতি, সরকারি সুবিধা বন্টনে অনিয়ম এবং দায়িত্বশীল পদে থেকে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগও সামনে এসেছে। দলটি কিছু ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, সেটি ইতিবাচক হতে পারে, কিন্তু প্রকৃত পরীক্ষা ঘটে তখনই যখন অভিযোগটি প্রভাবশালী নেতা বা নিজেদের রাজনৈতিক বলয়ের বিরুদ্ধে ওঠে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে হামলায় নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছে, কিন্তু প্রকাশিত ভিডিও সংবাদ প্রতিবেদনে শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত একাধিক রাষ্ট্রনেতা এবং সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের ঘটনাস্থলে সক্রিয় দেখা গেছে। এই অবস্থায় সাধারণ অস্বীকৃতি যথেষ্ট নয়। কারা হামলায় অংশ নিয়েছে
তাদের সাংগঠনিক পরিচয় কি এবং দল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে এসব প্রকাশ করা প্রয়োজন। কোনো সংগঠন সত্যিকার অর্থে নতুন রাজনীতি করতে চাইলে তাকে প্রথমে নিজেদের লোকের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। প্রতিপক্ষের বিরুদ্ধে তালিকা দিয়ে নিজের অপরাধকে ছোট করা পুরনো রাজনীতিরই কৌশল। একই কথা ছাত্রদল সহ অন্য সংগঠনগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আজ তারা এই হামলার বিচার দাবি করছে, যা ন্যায্য, কিন্তু ভবিষ্যতে নিজেদের কর্মীরা ক্ষমতা প্রয়োগ করলে একই নীতি বজায় রাখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক সংগঠনগুলোর বড় সমস্যা হলো তাদের ন্যায় বিচারের সংখ্যা ক্ষমতার অবস্থানের সঙ্গে বদলে যায়। বিরোধী অবস্থানে তারা মত প্রকাশের স্বাধীনতা চায়, ক্ষমতায় কাছাকাছি গেলে সমালোচনাকে ষড়যন্ত্র মনে করে, নিজের কর্মী আক্রান্ত হলে আইনের শাসন চায়, নিজের কর্মী হামলা করলে ঘটনার প্রেক্ষাপট বোঝাতে ব্যস্ত হয়ে পড়ে। এখানে নারী শিক্ষার্থীর মূল অভিযোগটিও যেন রাজনৈতিক সংঘর্ষের আড়ালে হারিয়ে না যায়। তিনি সত্যিই হয়রানি, ভয়ভীতি কিংবা ক্যাম্পাস থেকে বিতাড়নের হুমকির শিকার হয়ে থাকলে তাকে ন্যায় বিচার দিতে হবে। অভিযুক্তের পক্ষে প্রক্টর অফিসে কারা গিয়েছিলেন এবং তারা কোনো চাপ সৃষ্টি করেছিলেন কিনা সেটিও তদন্ত করতে হবে। নারী শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে রাজনীতি শুরু হওয়া এবং পরে পুরো আলোচনায় পুরুষ ছাত্রনেতাদের শক্তি প্রদর্শনে পরিণত হওয়া আমাদের ক্যাম্পাস সংস্কৃতির আরেক নির্মম দিক। যার নিরাপত্তা নিশ্চিত করা ছিল প্রথম দায়িত্ব, শেষ পর্যন্ত তার অভিযোগই আলোচনার প্রান্তে চলে গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখন কয়েকটি সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। তদন্ত কমিটিকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিবেদন দিতে হবে এবং প্রতিবেদন প্রকাশ করতে হবে। সব পক্ষের অভিযোগ আলাদাভাবে তদন্ত করতে হবে। ভিডিওতে দৃশ্যমান হামলাকারীদের পরিচয় নির্ধারণ করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী অন্তর্বর্তী ব্যবস্থা নিতে হবে। আহত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার সুনির্দিষ্ট অভিযোগ করতে হবে এবং তাদের আইনগত অধিকার নিশ্চিত করতে হবে। নারী শিক্ষার্থীর অভিযোগের স্বাধীন তদন্ত ও তার নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। সাংবাদিকদের হুমকির বিষয়ে রাকসু নেতৃত্বকে নিঃশর্তভাবে অবস্থান পরিষ্কার করতে হবে। পাশাপাশি প্রক্টোরিয়াল বডি কেন সহিংসতা ঠেকাতে ব্যর্থ হলো এবং কেন আক্রান্তদের পুলিশের হাতে তুলে দিলেও দৃশ্যমান হামলাকারীদের দেয়নি, তারও জবাবদিহি প্রয়োজন। কিন্তু শুধু কয়েকজনের শাস্তিতে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বিশ্ববিদ্যালয়ে ব্যক্তি বা সংগঠনের সমান্তরাল কর্তৃত্ব ভাঙতে হবে। কোনো ছাত্র নেতা কারো মোবাইল তল্লাশি করতে পারবেন না। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে আটক, জিজ্ঞাসাবাদ বা হলছাড়া করা যাবে না। অভিযোগ মোকাবেলায় নির্দিষ্ট প্রোটোকল থাকতে হবে। ক্যাম্পাসের সহিংসতা তদন্তের জন্য শিক্ষক, শিক্ষার্থী, আইনজ্ঞ ও প্রয়োজনের বাইরে স্বাধীন সদস্যদের নিয়ে কার্যকর ব্যবস্থা করে তুলতে হবে। ছাত্র সংসদের ক্ষমতা ও সীমা স্পষ্ট করতে হবে। সবচেয়ে বড় কথা, প্রশাসনকে রাজনৈতিক সংগঠনের আশ্রয় ছাড়া নিজের আইনগত কর্তৃত্ব প্রয়োগ করবার সাহস অর্জন করতে হবে। জুলাই গণ অভ্যুত্থান কোনো একটি দলের জন্য নতুন দখলদারির লাইসেন্স ছিল না, সেটি ছিল রাষ্ট্র ও সমাজে নাগরিক মর্যাদা ফিরিয়ে আনার আন্দোলনে। সেই আন্দোলনের নামে কাউকে অপমান, মারধর বা অধিকারহীন করা হলে জুলাইয়ের চেতনার সবচেয়ে বড় ক্ষতি তারাই করে যারা মুখে তার উত্তরাধিকারের দাবি করে। আওয়ামী লীগের স্বৈরতান্ত্রিক শাসনের বিরোধিতা করে একই স্বৈরতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা নৈতিকভাবে আত্মঘাতী। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, বিশ্ববিদ্যালয় কি যুক্তির প্রতিষ্ঠান হবে নাকি রাজনৈতিক বাহিনীর নিয়ন্ত্রিত ভূখণ্ড? ছাত্র সংসদ কি শিক্ষার্থীদের প্রতিনিধি হবে নাকি নতুন পাহারাদার? প্রক্টর অফিস কি অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি করবে নাকি ক্ষমতাবানদের উপস্থিতিতে অভিযুক্তের রাজনৈতিক পরিচয় যাচাইয়ের কক্ষ হইবে? কেন্দ্রীয় গ্রন্থাগার কি বই পড়ার নিরাপদ জায়গা থাকবে নাকি বেলচা ও লাঠির ভয়ে শিক্ষার্থীরা সেখানে আশ্রয় নিতেও ভয় পাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেলচাটি তাই শুধু একটি অস্ত্র নয়, এটি আমাদের পরিবর্তনের দাবির সামনে দাঁড়িয়ে থাকা একটি নির্মম প্রতীক। এই বেলচার এক পাশে আছে পুরনো দখলদারির সংস্কৃতি, আর অন্য পাশে আইনের শাসন ও নাগরিক মর্যাদার প্রতিশ্রুতি। আমরা যদি আজ দলীয় পরিচয় দেখে সহিংসতার বিচার করি, তাহলে কাল অন্য কোনো সংগঠন একই বেলচা হাতে নেবে, শুধু হাত বদলাবে, আঘাত বদলাবে না। এটি বিশ্ববিদ্যালয়ে যখন আক্রান্তরা কারাগারে যান, প্রকাশ্য হামলাকারীরা বাইরে থাকেন, প্রশাসন তদন্ত কমিটির আড়ালে দাঁড়ায় এবং সাংবাদিকদের সংবাদ প্রকাশের জন্য হুমকি দেওয়া হয়, তখন সংকটটি আর ক্যাম্পাসের চার দেয়ালে আটকে থাকে না, সেটি গোটা রাষ্ট্রের আইনের শাসনের পরীক্ষা হয়ে ওঠে। সেই পরীক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পুলিশ, রাকসু, ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল সবাই এখন প্রশ্নের মুখে। এখন দেখবার বিষয়, বেলচার শক্তি বড় হইবে নাকি আইনের শক্তি। কারণ বিশ্ববিদ্যালয়ে যদি যুক্তি হেরে যায়, রাষ্ট্রেও
শেষ পর্যন্ত পেশি শক্তি জয়ী হয়। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।